স্টার্ট এরকম ইনিশিয়াল যা থাকে, জব, ক্রিডেট মানে বার্থডে, এম স্যালারি মানে মান্থলি স্যালারি, কম মানে কমিশন, স্যালারির বাইরে অনেক সময় কমিশন দেওয়া হয়। যাদের যারা সেলসে কাজ করে তাদেরকে বলা হয় তুমি যা সেল করবা তার উপর 5% তোমার কমিশন ইন অ্যাডিশন টু স্যালারি। এরপর দেখো এটা ফিল আছে ডিপার্টমেন্ট নাম্বার এবং ম্যানেজার নাম্বার, এটা হচ্ছে ফরেন। এর মধ্যে ডিপার্টমেন্ট নাম্বারটা আসছে ডিপার্টমেন্টের, ডিপার্টমেন্টের সাথে এমপ্লয়ি দুটো রিলেশন। একটা তো দেখো যে স্টাফ পার্ট, একটা ডিপার্টমেন্টে অনেক এমপ্লয়ি আছে, আরেকটা দেখো ওটা 1-to-1 রিলেশন, এটার নাম হচ্ছে ম্যানেজার্স। একটা ডিপার্টমেন্টে একজন ম্যানেজার আছে। তাহলে আমরা যদি আমাদের এটা চিন্তা করি যে আমাদের একজন হেড আছে বা অনেক টিচার আছে, তাহলে ডিপার্টমেন্টের সাথে টিচারের রিলেশনটা 1-to-many, ডিপার্টমেন্টের সাথে হেডের রিলেশন 1-to-1। হেড নিজেও কিন্তু একজন টিচার, তাই না? 2 বছর পরে আরেকজন হেড হয়, এরকম ভাবে জিনিসটা, ঠিক আছে? ডট লাইন ড্যাশ লাইন মানে কি? ও ডট লাইন আর এটা আমরা লাস্ট ক্লাসে আলোচনা করছিলাম না, স্ট্রং এন্টিটি উইক এন্টিটি। না স্যার, আমাদের ক্লাসে তাহলে এটা আমরা করা হয়। আচ্ছা, এটা আমি একটু বলে দিচ্ছি, তোমরা স্লাইড থেকে একটু পড়ে নিও। হ্যাঁ, আমাদের এখানে একটা কনসেপ্ট আছে। স্যার ডিপার্টমেন্টের সাথে এমপ্লয়ি রিলেশন তো স্যার 1-to-many দেওয়া। তাহলে স্যার একটা ডিপার্টমেন্টের একটা ম্যানেজার, এটা কিভাবে হ্যান্ডেল করছি? এই যে 1-to-1 এর কাজটা আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা দেখো, আমাদের দুটো টার্ম আছে, একটা হচ্ছে স্ট্রং এন্টিটি আর একটা হচ্ছে উইক এন্টিটি। আর স্ট্রং রিলেশনশিপ এবং উইক রিলেশনশিপ, এটা ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার যদি প্রাইমারি ধরো একটা 1-to-many রিলেশন আছে, এখন মেনি সাইডের প্রাইমারি কি, ওয়ান সাইডের ফরেন কি সহ গঠিত হতে পারে বা আলাদাভাবে হতে পারে, তাই না? হ্যাঁ মনে করো যে টিচার আর কোর্স, এখানে যদি এরকম আমার টিচার আইডি আর কোর্স কোড আর ধরো সেশন, এই তিনটা মিলায় আমার প্রাইমারি কি হতে পারে। হ্যাঁ, এই তিনটা মিলায় আমার প্রাইমারি কি, ঠিক আছে? অথবা আমার আলাদা একটা অফারিং আইডি হতে পারে। যদি আমার এরকম আলাদা একটা ইন্ডিপেন্ডেন্ট প্রাইমারি কি হয়, তাহলে আমি এটাকে বলবো একটা স্ট্রং এন্টিটি। আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, তার আসলে কারোর উপর ডিপেন্ড করার দরকার নেই, তার নিজেরই একটা এক্সিস্টেন্স আছে, এক্সিস্টেন্স ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, আমার এক্সিস্টেন্স ইন্ডিপেন্ডেন্স আছে কারণ আমার নিজস্ব প্রাইমারি কি আছে, তখন এটাকে বলা হবে একটা স্ট্রং এন্টিটি। তখন এই যে টিচার আইডি আসতেছে, এটা কিন্তু আর কোনো স্ট্রং রিলেশন, তখন এই রিলেশনশিপটা হচ্ছে একটা উইক রিলেশনশিপ। কারণ এই রিলেশনশিপ কেন, কারণ ওর প্রাইমারি কি এর ফরেন কি এর প্রাইমারি কি অংশ না। হ্যাঁ, মানে টিচার আইডিটা অফারিং এর প্রাইমারি কি অংশ না। এটা যদি হয় তাহলে অফারিং নিজে একটা স্ট্রং এন্টিটি, আর টিচার আর অফারিং এর মধ্যে যে রিলেশন এটা হচ্ছে একটা উইক রিলেশন। উইক রিলেশন হলে তখন এটাকে ডটেড লাইন দিয়ে দেখো, বুঝছো? স্ট্রং রিলেশন হলে সেটাকে আরেকটা নাম হচ্ছে যে আইডেন্টিফাই নন আইডেন্টিফাই। স্ট্রং এর একটা নাম আইডেন্টিফাই রিলেশনশিপ, উইক এর নাম হচ্ছে নন আইডেন্টিফাই রিলেশনশিপ। তো এটা মনে রাখার জন্য আমি একটা এক্সাম্পল দিই। সেটা বলতে ধরো ওদের টার্ম প্রজেক্ট হয়, তাই না? টার্ম প্রজেক্টে কি দুইজন মেম্বার থাকে। এখন দুইজন মেম্বারই যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, যে দুজনেই তার মতো কাজ করতে চায়, হ্যাঁ, তখন কি হয়, তারা একজন বলে না আমি একটু জাভা পারি, না আমি একটা পাইথনে করবো, তখন এদের মধ্যে রিলেশন খুব ভালো হয় না, কিন্তু দুজনই হচ্ছে স্ট্রং মেম্বার টিম। হ্যাঁ, বুঝতে পারছি। এরকম কেস আছে যখন দুজনের মধ্যে একজন কোনো কাজ করে না, সারাদিন ঘোরাঘুরি করে, অন্যজনই সব কাজ করে, সে তার সব কাজে অ্যাগ্রি করে, তখন তাদের রিলেশন খুব ভালো।
একজন হচ্ছে স্ট্রং এন্টিটি আর হচ্ছে উইক এন্টিটি, বুঝছো? তো এরকম কেস হচ্ছে যেটা যে যদি তার ইন্ডিপেন্ডেন্ট প্রাইমারি কি আছে তার সে তখন অন্যদের সাথে তার রিলেশনটা উইক। তার যদি ইন্ডিপেন্ডেন্ট প্রাইমারি কি না হয় তখন সে নিজে একটা উইক এন্টিটি, তখন যার যেসব এন্টিটির কাছ থেকে সে ইয়ে পাচ্ছে ফরেন কি পাচ্ছে তাদের সাথে তার রিলেশন হচ্ছে স্ট্রং। তাহলে এখানে দেখো যে স্যার, এইটা খেয়াল করা। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার, যদি কোনো রিলেশনের কোনো একটা অ্যাট্রিবিউট থাকে তখন কি ওইটাকে আমরা একটা উইক এন্টিটি বানাই ফেলবো? একটা রিলেশনের অ্যাট্রিবিউট আছে, রিলেশনের সাথে এটার কোনো সম্পর্ক নাই। সম্পর্ক হচ্ছে যে ওই যে কোনো একটা রিলেশনাল টেবিলের যে প্রাইমারি কি সেটা কি অন্য টেবিলের ফরেন কি দিয়ে গঠিত হচ্ছে নাকি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে তার উপর। এখানে এক্সাম্পল দিতে বলি। এখানে দেখো এই হিস্ট্রি একটা টেবিল আছে। হিস্ট্রিটা কি করে? হিস্ট্রিটা হচ্ছে এমপ্লয়মেন্ট হিস্ট্রি রাখে। এমপ্লয়মেন্ট হিস্ট্রি তোমার তুমি যদি একটা অফিসে 30 বছর চাকরি করো তোমার কয়েক রকম চেঞ্জ হইতে পারে এমপ্লয়মেন্ট হিস্ট্রি। একটা চেঞ্জ হচ্ছে কি যে তোমার ডিপার্টমেন্ট চেঞ্জ হইতে পারে। হ্যাঁ, যেমন আমাদের এখানে দেখবা যে একজন সে আগে রেজিস্ট্রার অফিসে ছিল, সেখান থেকে তাকে এক্সাম অফিসে পাঠায় বা ডিএসডব্লিউ অফিসে পাঠায়, আবার ডিএসডব্লিউ অফিস থেকে রেজিস্ট্রার অফিসে আনে, এরকম চেঞ্জ হয়। হ্যাঁ, মানে এটা একটা পার্ট অফ মানে গভর্নমেন্টে যারা কাজ করে এখানে 3 বছর পর পর বিভিন্ন জায়গায় যায়, এবং এটা একটা আমাদের জন্য একটা মেজর প্রবলেম যে এরা হচ্ছে তো এক্সপার্ট না, শুধু মানে অ্যাডমিনিস্ট্রেশন এক্সপার্ট, কিন্তু মনে করো যে একজন সে তাকে বসায় দেওয়া হলো পেট্রো বাংলার চেয়ারম্যান। হ্যাঁ, সে তার 2 বছর আগে ছিল তুলা বোর্ডের চেয়ারম্যান বা তুলা বোর্ডের ধরো ডিরেক্টর, সেখান থেকে নিয়ে আসলো পেট্রো বাংলার চেয়ারম্যান। তার কোনো টেকনিক্যাল নলেজ হয়, তাই না? তো পেট্রো বাংলার চেয়ারম্যান হওয়া উচিত ছিল যে পেট্রো বাংলার ইঞ্জিনিয়ারদের মধ্যে যে সবচেয়ে ভালো কাজ মানে সবচেয়ে মানে সিনিয়র, রিলায়েবল, দিয়ে অনেস্ট, তো সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ব্যুরোক্রেসির একটা প্রবলেম, তাই না? তো এর কারণ কি? কারণ হচ্ছে যে আমাদের সেক্রেটারি পোস্ট আছে মনে করো 50টা, সেক্রেটারি বাড়াইছে 200 জন। হ্যাঁ, যে আজকেই মনে হয় প্রথম আলোতে কোনো লিখা আছে যে গত 8 মাসে ওরকম অনেক এরকম প্রমোশন দেওয়া, এবং তাদেরকে প্রদান করছে কোথায়? প্রদান করছে বিভিন্ন জায়গায়, যেটা আসলে তার জায়গা, তার কোনো আইডিয়া নেই। ঠিক আছে, তো এইটা হচ্ছে গিয়ে প্রবলেম। তো এখন এখানে দেখো যে তাহলে আমার এখানে হিস্ট্রিতে আইদার আমার ডিপার্টমেন্ট চেঞ্জ হয়, আরেকটা হচ্ছে আমার স্যালারি চেঞ্জ ওভারটাইম। আমি যদি তার পুরো ধরো তার যখন সেটা রিটায়ার করবে তখন আমি তার যে প্রভিডেন্ট ফান্ড এগুলো ক্যালকুলেট করবো, তখন আমাকে তার পুরো হিস্ট্রিটা জানতে হবে। যে কারণ প্রত্যক্ষ তার যে বেতন ছিল সেই বেতনের ধরো একটা পার্সেন্টেজ অফ টাকাও সে এখন পাবে। তো সে 5 বছর তার বেতন ছিল 10,000, 10,000-এর উপর 5%, তারপরে তার বেতন হচ্ছে 15,000, 15,000-এর উপর 5%, এইভাবে জিনিসটা চেঞ্জ, তাই না? সো এই হিস্ট্রিটা আমার লাগবে, এমপ্লয়মেন্ট হিস্ট্রি। তো এই এমপ্লয়মেন্ট হিস্ট্রিটা রাখতে হলে আমাকে আমি এই টেবিলে রাখছি। এটা ইজ লাইক একটা মানে এমপ্লয় তার অনেক এমপ্লয়মেন্ট হিস্ট্রিতে তার অনেকগুলো ইনস্ট্যান্স আসবে, একই ডিপার্টমেন্টের এমপ্লয়ীদের পার্টিকুলার আসবে। এখানে দেখো কি করছে, এর প্রাইমারি কি হচ্ছে এমপ্লয়ি নাম্বার এবং হিস্ট্রি বিগিন ডেট, এই দুটো দিয়ে ডিসাইড করছে। অনেকভাবে করা যায়, তুমি ইন্ডিপেন্ডেন্ট তাহলে দেখো এই এমপ্লয়ি নাম্বারটা তার প্রাইমারি কি একটা অংশ, তাই না? এবং এটা আসছে এমপ্লয়ি টেবিল থেকে। সো এমপ্লয়ি টেবিলের সাথে তার যে রিলেশন, এটা হচ্ছে একটা স্ট্রং রিলেশন, এবং স্ট্রং বলে এটা একটা সলিড লাইন। ডিপার্টমেন্ট নাম্বারও কিন্তু তার আসছে, কিন্তু ডিপার্টমেন্ট নাম্বারটা তার প্রাইমারি কি অংশ না, এটা এমনি একটা ফরেন কি। সো এই জন্য ডিপার্টমেন্ট নাম্বারের সাথে তার রিলেশনটা হচ্ছে একটা উইক রিলেশন, ঠিক আছে? আর অফারিংটা তো তোমরা জানো যে যেটা আমি একটু আগে আঁকলাম যে একই এমপ্লয়ি সে অনেক কোর্স অফার করে, একই কোর্স বিভিন্ন বছর বিভিন্ন জন অফার করে। তো এই ম্যানেজমেন্ট রিলেশনটা আসছে হচ্ছে অফারিং টেবিলে, এবং এইখানে হচ্ছে তোমার এই যে অফারিং ডেট, এই ডেটটা দিয়ে এসে
স্যার হিস্ট্রির সাথে ডিপার্টমেন্টে উইক রিলেশন কারণে এত ইম্পর্টেন্ট না নাকি স্যার হিস্ট্রিতে? ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্টের বিষয় না, আমি প্রাইমারি কিটা কীভাবে ফর্ম করতেছি, কম্পোজিট প্রাইমারি কি না ইন্ডিপেন্ড তার উপর ডিপেন্ড করে। মানে স্যার আমি কেন স্যার ডিপার্টমেন্টের উইকটা দিলাম এখানে, মানে কেন আমি এটা করলাম? কারণ হচ্ছে প্রাইমারি কিতে আমার ডিপার্টমেন্ট রাখার দরকার নেই। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি এটা তো আসলে একটা এমপ্লয়মেন্ট হিস্ট্রি, এখানে ডিপার্টমেন্টের তো গুরুত্বপূর্ণ ইনফরমেশন না, আমার মানে ডিপার্টমেন্টের যে চেঞ্জ নাও নিতে পারি, তাই না? আমি একই ডিপার্টমেন্টে আসি কিন্তু আমার স্যালারি বাড়তেছে। আচ্ছা, এখন এখানে দেখো, এখানে একটা বিগিন ডেট এন্ড ডেট আছে। যখনই একটা জিনিস ওভার টাইম চেঞ্জ হবে আমরা এটাকে কিন্তু একটা বিগিন এন্ড রেঞ্জের মধ্যে রাখি, তাই না? যেমন আমি ভ্যাটের ক্ষেত্রে দেখাইছি। বাট দেখো যে ভ্যাটের বিষয়টা আরো বেশি ম্যাচ করবে আমার এই সেল রেট ডিটেইলটা। সেল রেট ক্ষেত্রে কি আছে দেখো, সেল লোয়ার, সেল আপার, সেল লোয়ার। এর মানে কি জানো, ধরো তোমরা যেমন গভর্নমেন্টে অনেকগুলো গ্রেড 1 থেকে 20, হ্যাঁ, গ্রেড 1 ডিসেন্ট্রেশন গ্রেড 1, আর একদম যে প্রথম যে একটা কর্মচারী ঢুকে তার গ্রেড 2, অফিসাররা যে ঢুকে সেগুলো হচ্ছে গ্রেড 9, হ্যাঁ, মানে যেগুলোকে বলে গ্রেজুয়েটেড কোর্স। তো গ্রেড 9 এ যখন ঢুকে তোমাদের অনেকে হয়তো গভর্নমেন্ট জবে যাবা, তার ধরনের স্যালারি কারেন্টলি কোথায় তার স্যালারি হচ্ছে ধরো এরকম বলা হয় যে 22,000 থেকে 33,000। তাহলে ঢুকবা 22,000, প্রতি বছর হয়তো কিছু ইনক্রিমেন্ট হলো, হয়তো 5 বছর পরে হয়তো 33,000। এর মধ্যে তুমি প্রমোশন পেয়ে 15 চলে যেতে পারো, আবার তুমি মানে আগের গ্রেডে অনেকদিন থাকতে পারো, হ্যাঁ। তো এখন এটা হচ্ছে কি তোমার এই স্যালারি গ্রেড, এই গ্রেডটা বলা আছে যে এই যে 22,000 স্যালারি তো 22,000 থেকে এটা তোমার ধরো গ্রেডটা হচ্ছে গ্রেড 9, গ্রেড 9 22,000 থেকে 35,000 এটা বলা আছে। অ্যাকচুয়ালি এখানেও কিন্তু আসলে ফ্রম টু ডেটের বিষয়টা আনা উচিত, তাই না? কারণ যে ডেটগুলো তো চেঞ্জ হয়। 20 বছর আগে তো গ্রেড 9 এর স্যালারি 22,000 ছিল না, তাই না? সো আবার 5 বছর পরেও ধরনের চেঞ্জ হবে। সো এই জিনিসটা একটা ফ্রম ডেট টু ডেটের আন্ডারে আনা উচিত, কারণ আমার গ্রেডের হিস্ট্রিটা রাখা যদি আমি রাখতে চাই। যাই হোক, আমরা এবার দেখি পয়েন্টে তোমরা আসলে কোর্সের জন্য আমি ডিটেল দেখাবো না, কিছু কিছু অংশ দেখো যে এখানে ডিস্টিংক্ট জিনিসটা কি তোমরা জানো, তাই না? আলাদাগুলো দিবে। ডিস্টিংক্ট মানে হচ্ছে যে ডুপ্লিকেটকে সাপ্রেস করার জন্য ইউজ করা। যদি আমি একটা টেবিল থেকে ধরো মনে করো যে স্টুডেন্টের যে এনরোলমেন্ট, এখানে তো একটা স্টুডেন্ট নাকি অনেকবার আসছে, তাই না? তা আমি যদি বলি যে আচ্ছা কতজন স্টুডেন্ট এনরোল করছে, আমি যাতে তারা বললাম যে 22 ব্যাচের কতজন ছাত্র এবার এনরোল করছে। আমি যদি শুধু স্টুডেন্ট নাম্বার দেখি যে 22 ব্যাচ দিয়ে শুধু স্টুডেন্ট নাম্বার, তাহলে আমার একই স্টুডেন্ট 5 বার করে আসবে, তাই না? সে তো 5টা করছে এনরোল করছে। আমি যদি চাই যে না একবার করে আসবে, তাহলে আমি কি বলবো যে ডিস্টিংক্ট স্টুডেন্ট নাম্বারটা, হ্যাঁ। এখানে আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে কলাম অ্যালিয়াস, হ্যাঁ, যে আমি এমপ্লয়ি নেম আর শিপমেন্ট নেম এই নামে আমি দেখাতে চাই, আমি ডিসপ্লে করার সময় একটা সুন্দর নাম দিতে চাই, এর পেন্সার একটা সুন্দর নাম দিতে চাই, মাল্টি স্যার, হ্যাঁ। অনেক সময় এখানে আমি অ্যারিথমেটিক এক্সপ্রেশনে অ্যাপ্লাই করতে পারি যে আমি এর পেন্সার ইনটু 12 অ্যাজ অ্যানুয়াল স্যালারি, হ্যাঁ। তো এই কারণে এটা হচ্ছে লোয়ার ক্লজ। তোমরা জানো লোয়ার ক্লজের মধ্যে কি থাকে? কন্ডিশন। কন্ডিশনটার সাথে কিভাবে হয়? কন্ডিশনটা হয় হচ্ছে যে একটা কলামের নাম, তারপর একটা অপারেটর, তারপরে একটা ভ্যালু বা লিস্ট অফ ভ্যালু, তাই না? তারপরে যদি অপারেটর কি জানো এখানে দেখো, তার বলছে যে এমন সব এমপ্লয়ি যাদের জব টাইপটা হচ্ছে ট্রেনার, যারা ট্রেনার হিসেবে কাজ করে, হ্যাঁ। আমরা বইটা বলছি যে এমন সব এমপ্লয়ি দেখো যারা টিচার বা যারা ডাক্তার, যারা আমাদের মেডিকেল সেন্টারে ডাক্তার আছে, সে বোর্ডের এমপ্লয় বা সে একজন ডাক্তার, তাই না? এবার দেখেন এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখো, আমি যখন কোনো ভ্যালুর সাথে কম্পেয়ার করব, এই ভ্যালুগুলো কিন্তু কেস সেন্সিটিভ, হ্যাঁ। এটা তোমরা যখন ধরো অনলাইন করবা, তোমরা যদি মানে এই কেস সেন্সিটিভিটি হ্যান্ডেল না করো, তাহলে কী হবে যে তোমার মানে কোয়েরি ঠিক আছে কিন্তু তোমার ভ্যালুটা ম্যাচ করতেছে না,
ডেটাবেসে হয়তো আছে ক্যাপিটাল, তুমি এটা লোয়ার, তাহলে কিন্তু জিনিসটা কাজ করবে না। তো এটা হ্যান্ডেল করার ভালো উপায় কি? আপার বা লোয়ার করে দেবো। মানে আমি সব জায়গায় সবসময় কেস একটা ইউনিফর্ম এটা নিয়ে যাবো। হ্যাঁ আমি যখন একটা সফটওয়্যার বানাবো, সফটওয়্যারটা যখন ইউজার ব্যবহার করবে, ইউজার ভ্যালুটা আপারে দিবে না লোয়ারে দিবে তিনটা, তাই না? এই জন্য আমি কি করতে পারি যে আমি ভ্যালুটাকে একটা কনসিস্টেন্ট ইউনিফর্ম একটা ফরম্যাটে নিয়ে যাবো, আপার করে যে অল আপার অল, তারপরে আমি এটা কম্পেয়ার করবো। মানে আমি ডেটাবেসের ভ্যালুটা চেঞ্জ করবো তা না। আমার কোয়ারিকে কম্পেয়ার করার সময় আমি ইউনিফর্মে কনভার্ট করে, হ্যাঁ, ধরো আমি বললাম যে স্যার ডেটাবেসেই আমি রাখার সময় আপার করে রাখলাম। না 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 আরে তোর অ্যাকচুয়াল ভ্যালুটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে তাই না? এখন আমি তোর নাম আছে নেমটা যদি সবগুলো আবার হয়ে যায় তাহলে কেমন হবে? রাখলাম। এরকম বিষয়টা যদি আমি করি তাহলে হচ্ছে যে আমার অ্যাকচুয়ালি ভ্যালুটা ডাটাবেসে যে আসে তাই, কিন্তু আমি তার আপার ফর্মের সাথে কম্পেয়ার করব। আরেকটা বিষয় দেখো, সেটা হচ্ছে ডেট। হ্যাঁ, ডেটের ক্ষেত্রে এখানে যেটা ছিল স্যার আগের স্লাইডে একটু যাবেন, হ্যাঁ, সেখানে যে সেকেন্ড ইয়ারে ভার্সেসটা কি ও মানে হচ্ছে যে আমি এইভাবে চেঞ্জ এটা না লিখে মানে ওয়্যারকে আমি এইভাবেও লিখতে পারি, আনসিটা অল্টারনেটিভ, এটা একটু করে দিয়েছি। তো এখন দেখো যে ডেটটা আমি মানে সিঙ্গেল কোটের মধ্যে একটা স্ট্রিং হিসাবে ব্যবহার করতে পারি, কারণ এখানেও কিন্তু সমস্যা, কারণ স্ট্রিং হিসাবে যখন আমি ব্যবহার করবো আমাকে এক্স্যাক্টলি ম্যাচ করতে হবে। কিন্তু ডেট হচ্ছে এক এক টেবিলে এক একভাবে রাখে, কোথাও ডে আগে দেয়, কোথাও মাস আগে দেয়, কোথাও মাস 01 লেখে, কোথাও জ্যান লেখে, যেটা অনেক ফরম্যাটে। তো এই জন্য ডেট সবসময় ডেট নিয়ে কাজ করতে গেলে অ্যাকচুয়ালি ডেট নামে একটা ডেটা টাইপ আছে, যেখানে আমরা এটা ফরম্যাটটা স্পেসিফাই করে দিতে পারি যে আমি কি ফরম্যাটে আমি এই ডেটটাকে ইন্টারপ্রেট করব। এটা দিলে ডেটাবেস তখন ওটা ইন্টারপ্রেট করবে ওই ফরম্যাটে এবং ওইভাবে সে কম্পেয়ার সব কিছু করবে। হ্যাঁ, সো এটা হচ্ছে আমাকে রেকমেন্ডেড হচ্ছে ডেটটা সবসময় ডেটের নির্দিষ্ট ফরম্যাটে নিয়ে গিয়ে কাজ করে। এরপর দেখো লাইভ অপারেটরটা কি জন্য কাজ করে? পার্শিয়াল ম্যাচ। হ্যাঁ, মানে আমি যে ভ্যালুটার সাথে ম্যাচ করতে চাই এটা পুরো ভ্যালুটার সাথে আমি জানি না, এটা একটা অংশ যে এটা মাঝখানে থাকলেই হলো। যেমন ধরো আমি তোমাদের এক্সাম্পল দিচ্ছিলাম, মনে করো আমরা আনকন্ডিতে ধরো আমি অ্যাড্রেস, হ্যাঁ, অ্যাড্রেসটা নিচ্ছি, অ্যাড্রেসটা এভাবে আসছে যে 510 আনকন্ডি। এখন আমি একটা কোয়েরি করি যে আনকন্ডিতে কারা আছে এখানে জানি, তখন আমাকে কি করতে হবে? তখন আমাকে লিখতে হবে যে ম্যাথ অ্যাড্রেস লাইক ফটো পার্সেন্টেজ ধানমন্ডি পার্সেন্টেজ। তাই না? বাট এই ধরনের জিনিসটা আমরা যদি এরকম কোয়েরি ফ্রিকোয়েন্টলি, এই টাইপের কোয়েরি হচ্ছে ইনএফিশিয়েন্ট, বড় টেক্সটের মধ্যে সার্চ করা। যদি ফ্রিকোয়েন্টলি এই ধরনের কোয়েরি করতে হয় তাহলে আমাদের রিকমেন্ডেশন হচ্ছে যে না, তুমি এটাকে ভেঙে ফেলো। হ্যাঁ, যে এটা একটা এই ধানমন্ডিটা থানা হিসেবে আলাদাভাবে নাও, ঢাকা জেলা হিসেবে নাও। মাল্টি হ্যাঁ, মাল্টিপ্যাল না মাল্টিপ্যাল না, কিন্তু মনে করো যদি তারপরেও আমার মানে খুব ইনফ্রিকুয়েন্ট না, তো বছরে একবার কোয়েরি করতে, তখন আমি আলাদাভাবে না রেখে এই কোয়েরিটা আমি দিতে পারি। তো পার্সেন্টেজ দেওয়া মানে হচ্ছে যে এনি নাম্বার অফ আরবিটারি ক্যারেক্টার আগে বা পরে বসতে পারছে, আর আন্ডারস্কোর দেওয়া মানে হচ্ছে একটা আরবিটারি ক্যারেক্টার আন্ডারস্কোরের জায়গায় বসবে। পার্সেন্ট আগে করে আগে পরে অনেকগুলো নাম্বার বসতে পারবে, আর ইয়া মানে না এরপরে বসতে দেখো পারবে, আরেকটা ইম্পর্টেন্ট ড্যাশ মানে একটা নাম্বার বসবে। বা নট ইন, এটা কখন ইউজ হয়? যখন এটা রেঞ্জ অফ ভ্যালুর মধ্যে কম্পেয়ার করা হয়, তাই না? জি স্যার। একটা আছে নাল বা ইজ নাল বা ইজ নট নাল, এটা খুব ইম্পর্টেন্ট। এখন মনে করো আমরা তোমাদেরকে বলছি যে প্রাইমারি কি এবং ইউনিক কি কনসেপ্ট। ধরো এনআইডি জিনিসটা কেমন? এনআইডি জিনিসটা হচ্ছে ইউনিক, কি
কিন্তু নাম হতে পারে, তাই না? জি। প্রাইমারি কমান্ডার নাম হতে পারে। ধরো একজন এনআইডি নাই, তার তো জায়গায় নাম থাকে। নামটা ডেটাবেসে একটা প্রবলেমেটিক জিনিস। স্যার যার এনআইডি নাই তারে কি আমি ডাটাবেসে অ্যাক্সেসও দিব? এটা কেন দিব না? ধরো স্টুডেন্ট, একটা স্টুডেন্টের ধরো এনআইডি নাই, তাহলে কি সে বলে ঢুকতে দিতে পারবে না? জি স্যার, তাই বলি স্যার, মানে যেটা আমাদের ইয়ার ডাটাবেস আর কি, এনআইডির যে ডাটাবেস আর কি। এনআইডি ডেটাবেস দিয়ে বলছি, স্যার আমাদের স্টুডেন্ট ডেটাবেসে এনআইডি না থাকলেও তো সে ঢুকতে দিতে পারবে, কিন্তু তার এনআইডি করাটা থাকবে না। আমি যদি এটাকে ইউনিক বলি, কখনো যদি সে এনআইডি করে সেটা অবশ্যই ইউনিক হবে, জি স্যার। এটা ঢুকতে দিতে হবে, তাই না? এই ধরনের কেস হচ্ছে আমরা ইউনিক অবশ্যই দেখা যাচ্ছে। আচ্ছা, তো এখন বিষয়টা হচ্ছে যে নাও যদি আমি হ্যান্ডেল না করি তাহলে আমার অনেক ক্ষেত্রে প্রবলেম হয়। যেমন ধরো মনে তোমরা দেখবা যে এভারেজ পাবো, হ্যাঁ, এভারেজ ফাংশন ইউজ করি। এভারেজ ফাংশনে যদি আমি না করতে, এভারেজ মানে তারপর আমি বললাম যে এখানে স্টুডেন্টদের এভারেজ মার্ক হবে, মানে কি টোটাল মার্ক করবে সেটাকে টোটাল নাম্বার বুঝতে দিয়ে ভাগ পারছি। করবে, তাই না? এখন অনেক স্টুডেন্ট আছে সে ধরো ওই বিষয়টা দেয়, ওখানে তো তার মার্ক না, মাত্রা আছে না, গান। তাহলে যদি আমি ওই টোটাল নাম্বারে ওদেরকেই সব ভাগ দিই তাহলে ওটা প্রপার এভারেজ হলো, তাই না? কারণ যারা পরীক্ষা দিচ্ছে তাদের এভারেজ আমি নিচ্ছি। এই ধরনের ক্ষেত্রে নামটাকে আমাকে ইগনোর করতে বা সাপ্রেস করতে হবে। সেটা আমরা দেখব পরে একটা ফাংশন আছে যেটা এনভিএল, ওটা দেখছো মনে হয়, ওটাকে ইউজ করতে হবে। স্যার কিন্তু এনভিএল দিয়ে যদি আমি করি তাহলে নালকে ধরো করে আমি 0 বানাই দিলাম এনভিএল দিয়ে, কিন্তু হচ্ছে অ্যাভারেজের মধ্যে তো কাউন্ট হবে না। হ্যাঁ, আমি আসলে বুঝতে পারছি। আরেকটা হচ্ছে যে আমি চাইলে আমি এনভিএল কে 0 করে করতে পারি, অথবা আমি এনভিএল কে ইগনোর করতে পারি। কারণ তখন আমাকে কন্ডিশনে বলতে হবে আমি তাদের এভারেজটা নিতে চাই যাদের মার্ক ইজ নট নাও, তাই না? কারণ এখানে আমি বলছি যে আমার দুই রকম এমপ্লয়ি আছে। একরকম এমপ্লয়ি তাদের কোনো কমিশন নাই, তারা শুধু স্যালারি। আরেক রকম আছে যারা স্যালারিও পায়, কমিশন পায়। তো আমি যদি শুধু যারা স্যালারি পায় তাদের এভারেজ নিতে চাই, তাহলে আমাকে বলতে হবে যে যেখানে কমিশন ইজ নট নাও তাদের নিয়ে আমি তাদের এভারেজ করবো বা তাদেরকে দেখাবো বা তাদের কাজ করবো, তাই না? সো এরকমভাবে আমাকে অনেক সময় নামকে ইনক্লুড করা বা ইনক্লুড না করা এটা এক্সপ্লিসিটলি আমাকে হ্যান্ডেল করতে হবে। হ্যান্ডেল করতে হলে আমাকে এই অপারেটরগুলো ইউজ করতে হবে। এরপর একটা অপারেটর আছে বিটুইন। বিটুইনটা হচ্ছে একটা রেঞ্জ অফ ভ্যালু, তাই না? যে আমি বললাম যে যাদের স্যালারি 1000 থেকে 2000 এর মধ্যে, যাদের বয়স 22 থেকে 25 এর মধ্যে, তারাই এটা করতে পারছে, তাই না? এভাবে এই ধরনের ক্ষেত্রে আমরা বিটুইনটা ইউজ করি। বিটুইনের ক্ষেত্রে একটা জিনিস আছে, দেখো যে বিটুইনে কিন্তু সবসময় ডিসেন্ডিং অর্ডারে দিতে হবে। ডিসেন্ডিং অর্ডারে দিলে সে কোনো এরর দিবে না সিনট্যাকটিক্যাল, কিন্তু সেটা আসবে। যেমন এখানে বলতে যাবো যে বললাম যে যাদের স্যালারি 1500 থেকে 1250 এর মধ্যে, এটা কিছু রিটার্ন করবে, তোমাকে লিখতে হবে 1250 থেকে 1500। বুঝছো? এগুলো হচ্ছে কুইজের জন্য জনপ্রিয় প্রশ্ন। এরপরে আমার কন্ডিশনগুলো তো মাল্টিপল হতে পারে, তাই না? এবং এই মাল্টিপল কন্ডিশনের মধ্যে এন্ড অর এগুলো আমি দিতে পারি। স্যার ছোটটা আগে দিতে হবে, কি বলেন এর আগেটা? অ্যাসেন্ডিং অর্ডার, Ascending order। মানে আমি বলতেছি যে 1000 থেকে 1500, তাহলে আমাকে 1000 থেকে 1000 বিটুইন 1000 and 1500 এরকম ভাবে দিতে হবে। আমি বিটুইন 1500 and 1000 দিলে হবে না, কাজ করবে। এমপি রিটার্ন করবে, তাই তো? এন্ড তোমরা জানো অর তোমরা জানো সেই লাগবে, এটা হচ্ছে নট। স্যার ভুল সিনটেক্স দিলে তখন কি কিছু রিটার্ন করবে না আর কি? ওটা 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 ভুল সিনট্যাক্স না, কিন্তু কিছু রিটার্ন করবে। কিছু রিটার্ন করবে। ভুল সিনট্যাক্সের মধ্যে সেই এরর দিচ্ছে, তাই না? স্যার বুঝতে পারছি, কিছু রিটার্ন করবে না, ফাঁকা। আচ্ছা, এরপরে একটা আছে নট অপারেটর। এই যেমন ধরো বলছি যে নট এম পার্টি, এটা আমি কিভাবে বলতে চাই বেটার অর লেস, অথবা নট দিয়ে ইন্ডিকেট করা যায়। অপারেটরদের প্রিসিডেন্সটা খেয়াল রাখতে হবে সবসময়। অপারেটর প্রিসিডেন্স কিভাবে কাজ করে, অপারেটর আগে তারপরে নট অ্যান্ড অর। এরপরে দেখো আছে কি যে অ্যারিথমেটিক অপারেটর। আমরা আসলে কোয়ারি করার সময় বিভিন্ন অ্যারিথমেটিক অপারেশন করতে হবে। যেমন আমি যদি আমার ডিরেক্টরিতে মান্থলি স্যালারি, আমি এখানে অ্যানুয়াল স্যালারি চাই, তাহলে আমাকে মান্থলি স্যালারি 12 দিয়ে গুণ দিতে হবে।
আমি যদি কমিশন সহ স্যালারি চাই তাহলে মানে আমাকে ভারতীয় গঞ্জে প্লাস তার সাথে কমিশন যোগ করতে হবে, সেগুলো সবই আমি সিলেক্ট ক্লজের মধ্যে করছি। এগুলো করার পর তার সাথে একটা কলাম এলিয়াস যোগ করাটা ইম্পর্টেন্ট। আরেকটা কি আরেকটা আছে আমাদের এইটার মধ্যে আমি কি করবো, ধরো যে আমি এইচ বার কিভাবে করতেছি, সিসডেট মানে মাইনাস এম পার্ট। সিসডেট মানে কি তোমরা বুঝছো? সিসডেট মানে হচ্ছে কারেন্ট ডেট, সিস্টেমের ডেট, তাই না? এটা অনেক সময় তার মধ্যে হয় যদি তোমরা একটা সফটওয়্যার বানাচ্ছো যেটা অ্যাকচুয়ালি হোস্টেড হবে আমেরিকান, তখন তুমি সিসডেট দিলে আমেরিকান সার্ভারের সিসডেট পাই, তাহলে তো কাজ হবে না, তাই না? ওগুলো আবার ম্যানেজ করতে হয়। এখন দেখো তোমার এখানে এর ব্যাপারে সিসডেটের ব্যাপারে একটা বিষয় আছে, সেটা হচ্ছে সিসডেটটা, শুধু সিসডেটটা যদি আমার নেওয়া লাগে তখন সিসডেটটা আমি মানে আমার একটা সিলেক্ট ক্লজ দিয়ে নিচ্ছি, সিলেক্ট সিসডেট কোন থেকে নিচ্ছি, আমার তো সিলেক্ট ক্লজ অবশ্যই একটা ক্লজ থাকতে হবে, যেটা তো কোনো টেবিল থেকে নিচ্ছে সিস্টেমে থেকে, তখন ডুয়াল এই কিওয়ার্ডটা ইউজ করা। ডুয়াল মানে হচ্ছে ডামি টেবিল যেটা আসলে সিস্টেম এটাকে রিপ্রেজেন্ট করে। এইটার সাথে বিভিন্ন ধরনের অ্যারিথমেটিক অপারেশন করা যায়। তারপরে যে আমরা বললাম কি যে নাল ভ্যালুকে আমি সাপ্রেস করব, এমভিএফ ফাংশন এগুলো কাজ করে যে যদি আমি মনে করো এই এফএক্সের সাথে এমপ্লয়ি কমিশন যোগ করব, আর এখানে যদি নাল থাকে যেগুলো নালের সাথে তো আমি একটা ভ্যালু যোগ করতে চাই, তাই না? নালের সাথে ভ্যালু যোগ করলে এটা ঠিকমতো কাজ করবে, এটা বানায় দিই। তখন আমাকে যে যেই সব ক্ষেত্রে কমিশন না সেগুলোকে আমি 0 দিয়ে রিপ্লেস করি, কারণ এটা গুণ হচ্ছে, এটা যোগ হচ্ছে। আবার গুণ যদি হতো তাহলে কি দিয়ে রিপ্লেস করব? 1 দিয়ে। 1 দিয়ে রিপ্লেস করব, তাই না? স্যার এভারেজে যে নিব না ওইটার সিনট্যাক্সটা কি হবে? কি মানে তুমি যেরকম বলবা যে এভারেজটা তো আমরা পরে দেখব, তাহলে তোমরা যে পরে মেইন ফিক্সার ওয়্যার এর কমিশন না প্রাইস নট না কমিশন। যাই হোক, এখানে আমরা যেটা করছি যে যখন আমি যোগ করছি তখন কমিশন যেগুলো না আসছে সেগুলোকে 0 দিয়ে রিপ্লেস করছি, যদি আমি গুণ করতাম তাহলে এটাকে 1 দিয়ে রিপ্লেস করতাম, তাই না? আরেকটা হচ্ছে কনক্যাটিনেশন অপারেটর। এইটা আসলে অনেক সময় আমাকে যেটা ডিসপ্লের জন্য কোনো কিছু কাজ নেই, কারণ অনেক সময় আমি দুইটা ফিল্ডকে ধরো ফার্স্ট নেম লাস্ট নেম আমি একসাথে ডিসপ্লে করতে চাই, আমি কনক্যাটিনেট করব। কনক্যাটিনেট করলে যেটা হবে যে মাঝখানে কোনো স্পেস থাকবে না, আমি যদি মাঝখানে কোনো স্পেস দিতে চাই আমাকে স্পেসিফিক সিঙ্গেল কোডের মধ্যে একটা স্পেস দিয়ে দিতে হবে, অথবা আমি যদি মাঝখানে অন্য কোনো টেক্সট দিতে চাই আগে বা পরে সিঙ্গেল কোডের মধ্যে আমি ওই টেক্সটটা অ্যাড করতে পারি। সেটা জাস্ট দেখানোর সৌন্দর্যের জন্য, অন্য কোনো কাজ নেই। এরপরে আসল অর্ডার বাই। অর্ডার বাই জিনিসটা কিভাবে কাজ করে, যে আমি যে ডেটাগুলোকে নিয়ে এলাম সেটাকে আমি কোনো একটা কলামে অর্ডারের সাথে আমি করতে পারি। অনেক সময় কলামের অর্ডারে না করে আমি এটা এক্সপ্রেশনের অর্ডারেও করতে চাই, এক্সপ্রেশনের অর্ডারে কোনো এক্সাম্পল করতে পারবা? এক্সপ্রেশনের অর্ডার যেমন ধরো আমি বলতেছি যে অ্যানুয়াল স্যালারির অর্ডারে এমপ্লয়ীদেরকে দেখাও। এখন তোমার একজনের হয়তো মান্থলি স্যালারি বেশি, কিন্তু কমিশন যোগ করে আরেকজন তার চেয়ে বেশি তার মান্থলি স্যালারি কম। তো আমি যদি কোনো করো টোটালি অর্ডার করতে চাই, টোটাল তার ইনকামের অর্ডার, নট বেস স্যালারি আর কমিশনের, যে তার অ্যানুয়াল ইনকামের অর্ডারে তুমি সলভ করো, তখন কি হবে যে আমাকে এই মান্থলি স্যালারিকে বাইরে দিয়ে দিব, তার সাথে আরেকটা যোগ করবো, তারপরে সেইটার অর্ডারে আমি দেখাবো। তাহলে স্যার সিলেক্টের ওই জায়গায় ব্রেকেট দিয়ে একটা নিয়ে তারপর এস একটা নতুন একটা কলাম তৈরি করে তারপর ওটা অর্ডার বাই করে অর্ডার বাই করে দেবো। তাই না? এলিয়াস না দিয়ে ফুল এক্সপ্রেশনও দিতে পারি। হ্যাঁ স্যার।
অর্ডার বাই আমি যখন একটা কলাম ব্যবহার করি আমি ওই কলামের উপরে কিছু অ্যারিথমেটিক অপারেশন করি সেটাও আমি ব্যবহার করি। অর্ডার বাইটা হচ্ছে বাই ডিফল্ট থেকে অ্যাসেন্ডিং, তুমি যদি ডিসেন্ডিং করতে বড় থেকে ছোট তাহলে লিখতে হবে DESC, তাই না? এখানে তোমরা একটা জিনিস এটা তোমাদের একটা কোয়েশ্চেন যেটা নিজেরা করে দেখবা, এটা ডেটাবেস টু ডেটাবেসের কিছু বিহেভিয়ারাল চেঞ্জ। তুমি ওরাকলে করলে একরকম, পোস্টগ্রেসে করলে আরেক রকম হতে পারে, এসকিউএল সার্ভারে আরেক রকম হতে পারে। হ্যাঁ, যে মানে নাল ভ্যালুগুলোকে অর্ডার বাই কিভাবে ট্রিট করে, ঠিক আছে? তারপরে হচ্ছে যে তোমার এই যে মানে নাল ভ্যালুটি একদম উপরে আসবে একদম শেষে যাবে। হ্যাঁ, এই জিনিসগুলো তোমরা এই যে যখন এমপ্লয়ি কমিশন এটা দিয়ে অর্ডার করে দেখতে পাবো। হ্যাঁ, তাদের নাম সেটা কী হয় প্রথমে আসে না শেষে আসে এটা মানে করে দেখার জন্য এটা একটা করতে আমি কমিশন প্রসঙ্গে আরেকটা জিনিস তোমাদের সাথে আলাপ করি। হচ্ছে কি জানো, তোমরা বলতো যে তোমরা কাজ করার পর বাংলাদেশে প্রাইভেট সেক্টরে কী কী ধরনের কাজ করতে পারে? কাজ স্যার, কাজ চাকরি কি রোলে চাকরি করতে হবে? কোনো আমি টিচিং একটা রোল আছে, গভর্নমেন্ট জব একটা রোল আছে, ডেভেলপার, ডেভেলপার, তারপর সিকিউরিটি অ্যানালিস্ট, তারপর হচ্ছে স্যার স্যার কি বলে ফোরকাস্টিং, হ্যাঁ ফাইন্যান্সিয়াল না মানে কোনো যে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, Data analysis, sir. ডেটা সায়েন্টিস্ট, এটা অ্যানালিস্ট, এটা কোনো কাজ না, মানে যেটা সায়েন্টিস্ট বা মেশিন লার্নিং এটা করতে। তারপর ডিজাইন স্যার, UI UX ডিজাইন। কম্পিউটার সায়েন্স থেকে পাস করে ইউএক্স ডিজাইনটা নরমালি স্যার রিসার্চার, স্যার মানে প্রাইভেট ইনস্টিটিউট রিসার্চার। আচ্ছা, রিসার্চার একটা অল্প এনে এর বাইরে মানে যে মেজর যেসব রোল আছে মানে বাংলাদেশে প্রচলিত, তাদের একটা হচ্ছে ডিবিএ নাম ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে তোমরা এই কোর্সের পরবর্তী থেকে যে কনসেপ্টগুলো করবা, যে ধরো ওরাকল বাইরে যে বড় অর্গানাইজেশন, ধরো ব্যাংক, তারপরে ধরো সেই গ্রামীণ ফোন, এরা ডিবিএ মানে হচ্ছে তারা তোমার ইয়ে করে ডেটাবেসের পারফরমেন্স এনশিওর, পারফরমেন্স টিউনিং। আরেক ধরনের খুব ইম্পর্টেন্ট পজিশন আছে, বলা হয় হচ্ছে ধরো হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার বা সিস্টেম ইঞ্জিনিয়ার বা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, সার্ভারের কাজ। হ্যাঁ, তারা ধরো সার্ভার, ক্লাউড, নেটওয়ার্ক, স্টোরেজ, এই জাতীয় যেসব হার্ডওয়্যার আছে এগুলার এক্সপার্ট, এগুলাকে তারা ম্যানেজ করে পায়। আনফর্চুনেটলি আমাদের ডিপার্টমেন্ট থেকে এই ডোমেনগুলোতে কম কাজ করে। হ্যাঁ, মানে এটা মূলত মানে ইলেকট্রিক্যালের লোকজন বেশি করে, যারা আগে যে মধ্যে চাকরি করছে সেখান থেকে বেশি করে, প্রাইভেট লোকজন করে। এটা কম করার কারণ হচ্ছে যে এগুলোতে আসলে কিছু ভেন্ডর সার্টিফিকেশন দরকার। হার্ডওয়্যার মানে সফটওয়্যারটা যেমন ওপেন সোর্স তুমি ঘরে বসে শিখতে পারো, হার্ডওয়্যারটা তুমি আসলে ঘরে বসে তুমি ডেলের একটা সার্ভার কনফিগার করো, সেটা তুমি ঘরে বসে করা কোনো হ্যান্ডস অন করতে পারবে না। তোমার আইদার হার্ডওয়্যার লাগবে অথবা ডেলের যে ভার্চুয়াল ল্যাব আছে সেখানে অ্যাক্সেস করতে হবে। ভার্চুয়াল ল্যাবে অ্যাক্সেস পেতে হলে তোমাকে ধরো ডেলের ট্রেনিং করতে হবে। এই ট্রেনিংটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে যখন একজন ডেল থেকে প্রোডাক্ট কিনে তখন ডেল তাকে অফার করে। আবার কিছু কিছু যেমন সিসকো বা ভিভো এদের এদিক দিয়েও বাইরে থেকেও একজন ট্রেনিংটা করতে পারে, এদের একাডেমি আছে, ট্রেনিং আছে। ওগুলো করতে বেশ টাকা পয়সা লাগে, সময় লাগে। তো এই দিকে আমাদের স্টুডেন্টদের ইন্টারেস্ট ছিল, কিন্তু এই ইন্টারেস্ট না থাকার ফলে যেটা হচ্ছে যে এই ডোমেনটা এখন যেহেতু এই ডোমেন ফলে আমাদের সফটওয়্যার সেকশনটা কাজের সুযোগটা কমে আসছে। হ্যাঁ, আমাদের তোমরা যদি দেখো এই 18, 17, 16, 15 পাস করার আগেই 70-80 জন চাকরি, 19 ব্যাচ পাস করে এখনো মনে হয় 50 জন ভালো চাকরি পায়। এই 50 জনের মধ্যেও বেশিরভাগ হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি টিচিং মানে পার্ট টাইমের। সো রিয়াল মানে ভালো জব উপরে, এটা আমি বারবার তোমাদেরকে বলছি, তোমাদেরকে এখন থেকে এটার জন্য
প্রিপারেশন মানে যদি হতাশ হতে হবে তা প্রিপারেশন তারপর যদি দেখো যে না তারপরে ভালো লাগছে তখন যাতে মানে বিসিএস প্রায় সব আনপ্রোডাক্টিভ জায়গা আছে তো এখন এটা আমি বলি বিশেষ দিয়ে এগুলো আমাদের তো হবে না সিএসটিসিএস আমাদের বাংলাদেশে এই যে হার্ডওয়্যার সেক্টর হ্যাঁ হার্ডওয়্যার ডেটাবেস মানে এগুলো বলা হচ্ছে OEM OEM মানে কেন আচ্ছা অরিজিনাল ইকুইপমেন্ট নাকি জানি ম্যানুফ্যাকচার ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচার হ্যাঁ মানে মনে করেন যে ডেল বা সিসকো এরা হচ্ছে ইকুইপমেন্ট বাংলাদেশে হার্ডওয়্যারের টোটাল মার্কেটটা হচ্ছে 2000 কোটি টাকা ঠিক আছে এই 2000 কোটি টাকার মধ্যে মানে এটা আমি মনে হয় মানে কম্পিউটার টম্পিউটার ছাড়া মানে অ্যাকচুয়ালি যেটা কর্পোরেট গ্রেড পার্ট তার মধ্যে এটার কোনো স্টাডি নাই ইনফরমালি আমরা যতটুকু জানি এর মধ্যে মনে করো 1000 কোটি পায় হচ্ছে প্রোডাক্টের জন্য ওইএম বাকি যে 1000 কোটির মধ্যে কি কি কাজ একটা কাজ হচ্ছে ধরো তোমার সেলসের মধ্যে একটা অপরিহার্য অংশ হচ্ছে ঘুষ যায় আর একটা হচ্ছে কস্ট অফ ফান্ড ঘুষ কেন দেন দুই কারণে দেন একটা হচ্ছে যে তুমি ধরো তোমার দরকার হচ্ছে 4টা সার্ভার তোমাকে 8টা সার্ভার তাই না মানে ওভার 8টা সার্ভার কিনে মানে দুইটা ধরো যারাই 8টা সার্ভার নিচ্ছে তারা অনেক ক্ষেত্রে ঘুষ পেয়ে নিতে পারে আবার ঘুষ ছাড়াও যে সে ভয়ও নিতে পারে সে অ্যাকচুয়ালি সাইজিংটা বুঝে না যে আমার লোডের জন্য কত সাইজিং করতে হবে তখন আমি ইচ্ছা করে বেশি দিন আমার তো কোনো লস নাই গভর্নমেন্টের টাকা দিয়ে কারণ তুমি একটা জিনিস একটা অর্ডার পেলে তোমাকে সিঙ্গাপুর থেকে নিয়ে আসতে হবে এনে তোমাকে সেট আপ করতে হবে সেট আপ করে তুমি করে তুমি 1 বছর পরে টাকা পাবে ধরো যে দাম 50 কোটি টাকা 50 কোটি টাকা তুমি ব্যাংক থেকে দিচ্ছ ইন্টারেস্ট দিতে হবে 500 টাকা এখানে মেইন 1000 কোটি টাকার যে তারপর ধরো যে পার্টনার ভেন্ডর বলে আছে